সকাল 7টা বাজছে। মুম্বাইয়ের লোকাল ট্রেনে প্রচণ্ড ভিড়। সবাই ধাক্কা খাচ্ছে, সবাই দৌড়াচ্ছে, পকেটে ফোন, কানে ইয়ারফোনস, চোখে ঘুম, আর মনে একটাই প্রশ্ন, এই মাসে টাকা কোথায় গেল? এবার সেই একই সকাল, সেই একই 7টা, কিন্তু এটা টোকিও। একটা ছোট্ট গলিতেই একজন বৃদ্ধ জাপানি মহিলা বসে আছেন। সামনে একটা ছোট্ট নোটবুক, এক কাপ গ্রিন টি, আর তার হাতে আছে একটা নোট, ঠিক সেই রকম একটা নোট যেটা এখন আপনার পকেটে আছে। সেই মহিলা সেই নোটটা দেখেন, মুচকি হাসেন, আর সেই নোটবুকে কিছু লেখেন। ব্যাস, কোনো দৌড়াদৌড়ি নেই, কোনো টেনশন নেই, কোনো প্রশ্ন নেই যে টাকা কোথায় গেল। বন্ধুরা, এটা শুধু দুটো শহরের গল্প নয়, এটা দুটো চিন্তার গল্প, দুটো অভ্যাসের গল্প, আর সবচেয়ে জরুরি, এটা দুটো জীবনের গল্প। একটা জীবন যেখানে মাসের শেষে ব্যাংক ব্যালেন্স দেখতে ভয় লাগে, আর একটা জীবন যেখানে মাসের শেষে একটা তৃপ্তির হাসি থাকে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার পকেটে এখন কত টাকা আছে? 500 টাকা, 200 টাকা, নাকি শুধু একটা 50 টাকার একা নোট? যাই হোক, সেটা বের করুন, হাতে নিন, সেটার দিকে তাকান, কারণ আজ আমি আপনাকে বলতে যাচ্ছি যে সেই ছোট্ট 50 টাকার নোটটা, যেটাকে আপনি মোমোজ বা চায়ে উড়িয়ে দেন, সেই নোটটা আপনার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, 50 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্তর যাত্রা, কোনো লটারি ছাড়া, কোনো জুগাড় ছাড়া, কোনো ধনী বাবা ছাড়া, শুধু একটা ফর্মুলা দিয়ে, একটা সিস্টেম দিয়ে, যেটা জাপানে গত 100 বছর ধরে কাজ করছে, আর যেটাকে আজ আমরা ভারতের কনটেক্সটে অ্যাপ্লাই করতে যাচ্ছি। এই ভিডিওতে আপনি শিখবেন জাপানের সেই কাকেবো সিক্রেট, যেটা সেখানকার প্রতিটি গৃহিণী জানেন, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স কখনো বলেননি। সেই সাইকোলজিক্যাল ট্র্যাপ, যেখানে 90% মানুষ উইক 30-এর পরে পড়ে যায়, আর তা থেকে বাঁচার এক্স্যাক্ট উপায়। আর একটা 52 উইক চ্যালেঞ্জ, যেটা আপনার উইল পাওয়ারের উপর নয়, বরং একটা বুলেট প্রুফ সিস্টেমের উপর চলবে। কিন্তু এর আগে আমাকে আপনার সাথে একটা কড়া সত্যি কথা বলতে হবে। এমন একটা সত্যি যেটা হয়তো আপনাকে একটু আনকমফোর্টেবল করবে, কিন্তু এই সত্যিটাই আপনার ফাইন্যান্সিয়াল জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি কি শুনতে প্রস্তুত? বন্ধুরা, একটা কড়া সত্যি দিয়ে শুরু করি। আমরা বেশিরভাগ মানুষ গরিব এই কারণে নই যে আমরা কম উপার্জন করি। আমরা কষ্টে থাকি কারণ আমাদের টাকা ধরে রাখতে জানি না। টাকা হাতে আসতে না আসতেই সে জলের মতো বেরিয়ে যায়। মনে আছে, গত মাসে আপনি কসম খেয়েছিলেন যে এই মাসে পাকা সঞ্চয় করব? কি হলো? মাসের শেষে অ্যাকাউন্ট আবার ফাঁকা। কেন? কারণ আমরা সেভিংকে একটা শাস্তির মতো দেখি। আমাদের মস্তিষ্ক সবসময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের পিছনে ছোটে। তাকে এখনই পিৎজা চাই, এখনই নতুন জুতো চাই। 1 বছর পরে পাওয়া টাকায় তার কোনো আগ্রহ নেই। এটা আমাদের দোষ নয়, এটা আমাদের মস্তিষ্কের গঠন। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে প্রেজেন্ট বায়াস, মানে আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের বড় লাভের চেয়ে বর্তমানের ছোট আনন্দকে বেশি গুরুত্ব দেয়। এবার একটু টোকিওর দিকে তাকান। 1904 সাল, জাপানের একজন সাংবাদিক, মহিলার নাম ছিল হানি মোতোকো। তিনি লক্ষ্য করলেন যে জাপানের গৃহিণীরা টাকা নিয়ে সবসময় চিন্তিত থাকেন। কিন্তু কেন? কারণ তাদের কাছে কোনো সিস্টেম ছিল না। তখন তিনি একটা পদ্ধতি তৈরি করলেন। সেই পদ্ধতির নাম কাকেবো। জাপানি ভাষায় কাকেবো মানে হলো হাউসহোল্ড ফাইন্যান্স লেজার, অর্থাৎ সংসারের হিসেবের খাতা। কিন্তু এটা শুধু হিসেবের খাতা নয়, এটা একটা জীবন দর্শন। কাকেবোতে 4টে সহজ প্রশ্ন আছে। 1. আমার কাছে কত টাকা আছে? 2. আমি কত টাকা সঞ্চয় করতে চাই? 3. আমি কত টাকা খরচ করছি? 4. আমি কিভাবে আরও ভালো করতে পারি? মাত্র 4টে প্রশ্ন, কিন্তু এই 4টে প্রশ্ন জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধ্বংসস্তূপ থেকে তুলে দুনিয়ার 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে সাহায্য করেছে। ভাবুন একবার, একটা দেশ যেটা 1945 সালে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল, 2টো পারমাণবিক বোমার আঘাতে বিধ্বস্ত, সেই দেশ মাত্র 30 বছরের মধ্যে দুনিয়ার অন্যতম ধনী দেশে হয়ে উঠল। কিভাবে? শুধু একটা অভ্যেস দিয়ে, সঞ্চয়ের অভ্যাস। আর এদিকে ভারতের কথা ভাবুন। আমাদের দেশে প্রতি মাসে গড়ে একজন মানুষ তার উপার্জনের মাত্র 10 থেকে 15% সঞ্চয় করেন। বাকি 85 থেকে 90% কোথায় যায়? খাওয়া, বিনোদন, ইএমআই আর সেই সব জিনিস কেনায় যেগুলো আমাদের আসলে দরকারই ছিল না। জাপানে এই সংখ্যাটা উল্টো। সেখানে একজন গড় মানুষ তার উপার্জনের 20 থেকে 25% সঞ্চয় করেন। এই পার্থক্যটা কোথা থেকে আসে? শুধু অভ্যাস থেকে, শুধু সিস্টেম থেকে। আর ঠিক এই কারণেই আজ আমরা ভারতের জোশ আর জাপানের সিস্টেমকে একসাথে মেলাতে যাচ্ছি। কারণ ভারতীয়দের উৎসাহের অভাব নেই, আমাদের শুধু দরকার একটা সঠিক পথ, একটা সঠিক ফ্রেমওয়ার্ক, আর সেটাই আজ আপনি পাবেন। বন্ধুরা, এবার আসি আসল খেলায়। এই খেলার নাম হলো 52 উইক চ্যালেঞ্জ। কিন্তু এটা সেই সাধারণ সেভিং চ্যালেঞ্জ নয় যেটা আপনি হয়তো আগে শুনেছেন। এটা হলো ইন্ডিয়ান এবং জাপানিজ দুটো পদ্ধতির এক অসাধারণ মিশ্রণ। এটাকে আমরা বলবো দ্য মানি ল্যাডার। নিয়মটা খুব সহজ। 1 বছরে 52টা সপ্তাহ আছে। প্রতি সপ্তাহে আপনাকে একটা ছোট্ট টাকা সঞ্চয় করতে হবে, কিন্তু একটা টুইস্ট আছে। প্রতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মাত্র 50 টাকা বেশি জমাতে হবে। শুধু 50 টাকা, 1 কাপ চায়ের দাম। দেখুন কিভাবে এই সিঁড়িটা তৈরি হয়।
প্রথম সপ্তাহে জমাতে হবে মাত্র 50 টাকা, দ্বিতীয় সপ্তাহে জমাতে হবে 100 টাকা, তৃতীয় সপ্তাহে জমাতে হবে 150 টাকা, চতুর্থ সপ্তাহে জমাতে হবে 200 টাকা। এভাবে প্রতি সপ্তাহে 50 টাকা করে বাড়তে থাকবে। আর 52তম সপ্তাহে আপনাকে জমাতে হবে 2600 টাকা। এখন অনেকে ভাববেন 52তম সপ্তাহে 2600 টাকা, এটা তো অনেক বেশি। ভয় পাবেন না, কারণ সেই সমাধান আমি একটু পরেই দিচ্ছি। আগে জাদুটা দেখুন। যখন আপনি এই 52টা সপ্তাহের সব টাকা যোগ করবেন, তখন মোট দাঁড়াবে 68,900 টাকা, অর্থাৎ প্রায় 70,000 টাকা, শুধুমাত্র 50 টাকা দিয়ে শুরু করে, বিনা সুদে, বিনা ইনভেস্টমেন্টে, বিনা রিস্কে। কিন্তু এখানেই শেষ নয়। জাপানের কাকেবো পত্রটি বলে যে শুধু টাকা জমালেই হয় না, টাকা জমানোর পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে। জাপানি ভাষায় এই উদ্দেশ্যকে বলে ইকিগাই, মানে জীবনের কারণ। আপনার সঞ্চয়ের পিছনে আপনার ইকিগাই কি? একটা নতুন ল্যাপটপ, নিজের ছোট্ট ব্যবসা শুরু করা, পরিবারকে একটা সুন্দর ট্রিপ দেওয়া, নাকি শুধু একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা যাতে জীবনের কোনো ঝড়ে আপনাকে কারো কাছে হাত না পাততে হয়? এই উদ্দেশ্যটা ঠিক করুন এখনই। কারণ গবেষণা বলছে যে যাদের সঞ্চয়ের পিছনে একটা স্পষ্ট উদ্দেশ্য থাকে, তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা 42% বেশি থাকে। এবার আসি এই চ্যালেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। টাকা কোথায় রাখবেন? অনেকে বলবেন ঘরে রাখব। না, ঘরে রাখলে সেই টাকা একদিন না একদিন খরচ হয়ে যাবে। আপনি নিজেই জানেন এটা। জাপানিরা এই কাজে একটা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন, যেটা তাদের প্রাইমারি অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ আলাদা। ভারতে আপনি যে কোনো ব্যাংকে একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খুলুন, শুধুমাত্র এই চ্যালেঞ্জের জন্য। প্রতি সপ্তাহে সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করুন। দেখবেন সেই অ্যাকাউন্টে টাকা বাড়তে দেখে আপনার মনে কেমন একটা আনন্দ হবে। সেই আনন্দই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর এখানেই জাপানের কাকেবো আর ভারতের এই চ্যালেঞ্জ একসাথে কাজ করে। কাকেবো বলে প্রতি সপ্তাহে আপনার অগ্রগতি দেখুন, উপভোগ করুন, একটা নোটবুকে দেখুন, আর সেই লেখাটাই আপনার সবচেয়ে বড় মোটিভেশন হয়ে উঠবে। বন্ধুরা, এই সিস্টেমটা উইল পাওয়ারের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একটা সুন্দর অভ্যাসের ওপর। আর অভ্যাস তৈরি হয় মাত্র 21 দিনে। তাই প্রথম 3টে সপ্তাহ পার করতে পারলে বাকি পথটা অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে অংশটা না জানলে আপনার সব পরিশ্রম মাঝপথে শেষ হয়ে যাবে। আমি শুরুতেই বলেছিলাম যে 90% মানুষ এই চ্যালেঞ্জে ব্যর্থ হয়। কিন্তু কেন? তারা কি অলস? তারা কি বোকা? না, একদমই নয়। তারা ব্যর্থ হয় কারণ তারা একটা বিশেষ সাইকোলজিক্যাল ট্র্যাপে পড়ে যায়, আর সেই ট্র্যাপের নাম হলো দ্য উইক 30 ওয়াল। ভাবুন একবার, প্রথম কয়েক সপ্তাহ সব ঠিকঠাক চলছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, খুব সহজ মনে হচ্ছে। আপনি খুশি, আপনার মনে হচ্ছে এবার আর থামবো না। কিন্তু তারপর আসে উইক 30। সেই সপ্তাহে আপনাকে জমাতে হবে 1500 টাকা, সপ্তাহ 35-এ জমাতে হবে 1750 টাকা, সপ্তাহ 40-এ জমাতে হবে 2000 টাকা। আর ঠিক এই মুহূর্তে মাসের শেষ সপ্তাহ চলছে। বাড়িতে হয়তো কোনো অসুখ হয়েছে, হয়তো কোনো বিশেষ খরচ এসে গেছে, হয়তো এই মাসে বোনাস আসেনি। আর সেই মুহূর্তে 2000 টাকা আলাদা করা প্রায় অসম্ভব মনে হয়। তখন মস্তিষ্ক বলে ওঠে, ছেড়ে দাও, এত কষ্ট করে কী লাভ? আর সেই একটা মুহূর্তের দুর্বলতায় মানুষ গুল্লক ভেঙে ফেলে, সব টাকা খরচ করে দেয়, আর সেখানেই শেষ হয়ে যায় স্বপ্ন। তাহলে সমাধান কি? এখানেই আসে জাপানের কাইজেন পদ্ধতি আর ভারতের বিঙ্গো মেথডের অসাধারণ সমন্বয়। প্রথমে কাইজেন বুঝুন। কাইজেন একটি জাপানি শব্দ। এর অর্থ হল প্রতিদিন একটু একটু করে উন্নতি করা। জাপানের বড় বড় কোম্পানি যেমন টয়োটা এই পদ্ধতি ব্যবহার করে দুনিয়ার সেরা হয়েছে। কাইজেন বলে যে বড় লাফ দেওয়ার দরকার নেই, প্রতিদিন মাত্র 1% ভালো করলেই 1 বছরে আপনি 37 গুণ ভালো হয়ে যাবেন। এই হিসাবটা গণিতের, এটা মিথ্যে নয়। এবার আসি বিঙ্গো মেথডে। এই পদ্ধতিতে আপনাকে সপ্তাহ 1 থেকে সপ্তাহ 52 পর্যন্ত ক্রমানুসারে যেতে হবে না, বরং আপনি একটা চার্ট তৈরি করবেন যেখানে 1 থেকে 52 পর্যন্ত সব সংখ্যা লেখা থাকবে। প্রতিটি সংখ্যা মানে সেই সপ্তাহের জমানোর পরিমাণ। যে সপ্তাহে আপনার হাতে বেশি টাকা আছে, সেই সপ্তাহে চার্ট থেকে একটা বড় সংখ্যা বেছে নিন, যেমন 2500 বা 2000, সেটা জমা দিন আর সেই বাক্সটা কেটে দিন। আর যে সপ্তাহে আপনি একদম কাহিল, সেই সপ্তাহে চার্ট থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা বেছে নিন, মাত্র 50 টাকা, সেটা জমা দিন আর সেই বাক্সটা কেটে দিন। লক্ষ্য একটাই, বছর শেষ হওয়ার আগে চার্টের সবগুলো বাক্স কেটে দিতে হবে। এই পদ্ধতিতে আপনার মস্তিষ্কের উপর কোনো চাপ থাকে না, কারণ আপনার কাছে সব সময় একটা চয়েস আছে। আর মানুষের মস্তিষ্ক তখনই বিদ্রোহ করে যখন তার কাছে কোনো চয়েস থাকে না। যখন চয়েস থাকে তখন সে সহযোগিতা করে। এটাকেই বলে সাইকোলজিক্যাল ফ্লেক্সিবিলিটি। আর এই ফ্লেক্সিবিলিটি হলো জাপানের কাইজেন আর ভারতের জুগাড় স্পিরিটের মিলন বিন্দু। জাপান শেখায় ধৈর্য ধরতে, আর ভারত শেখায় পরিস্থিতি অনুযায়ী মাথা খাটাতে।
এই দুটো গুণ একসাথে থাকলে কোনো চ্যালেঞ্জই আপনাকে থামাতে পারবে না। আর একটা কথা, যদি কোনো সপ্তাহে সত্যিই টাকা জমানো সম্ভব না হয় তাহলে নিজেকে একটা ফাইন দিন, পরের সপ্তাহে ডাবল টাকা জমান আর সাথে 50 টাকা এক্সট্রা লেট ফি। এই ছোট্ট নিয়মটা আপনাকে সব সময় সতর্ক রাখবে, কারণ কেউই নিজেকে ফাইন দিতে পছন্দ করে না। বন্ধুরা, এবার একটু চোখ বন্ধ করুন, সত্যি করুন। কল্পনা করুন আজ থেকে ঠিক 1 বছর পরের একটা দিন, ডিসেম্বরের শীতল সন্ধ্যা। আপনি আপনার ঘরে বসে আছেন, সামনে একটা নোটবুক, সেই নোটবুকের পাতায় 52টা বাক্স, আর সেই 52টা বাক্সের প্রতিটা কেটে দেওয়া, একটাও বাকি নেই। আপনি সেই নোটবুকটা বুকের কাছে ধরুন, কারণ সেই মুহূর্তে আপনার হাতে আছে 70,000 টাকা। এই টাকা আপনি কারো কাছে চাননি, কোনো লটারি লাগেনি, কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। এই টাকা আপনি নিজে তৈরি করেছেন, প্রতিটা সপ্তাহে একটু একটু করে, প্রতিটা সিদ্ধান্তে নিজেকে একটু একটু করে শক্ত করে। সেই মুহূর্তে আপনার মনে যে সেলফ রেসপেক্ট জন্ম নেবে, সেটা এই 70,000 টাকার চেয়ে অনেক অনেক বেশি দামি। কারণ আপনি শুধু টাকা জমাননি, আপনি নিজের ভেতরে একজন নতুন মানুষ তৈরি করেছেন, একজন ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিনড মানুষ। জাপানে একটা প্রবাদ আছে, নানা করবি ইয়া ওকি। এর মানে হলো 7 বার পড়ে যাও, 8 বার উঠে দাঁড়াও। এই চ্যালেঞ্জের পথে আপনি হয়তো কয়েকবার হোঁচট খাবেন, কোনো সপ্তাহে হয়তো টাকা জমানো হবে না, কোনো মাসে হয়তো মনে হবে আর পারছি না, কিন্তু সেই মুহূর্তে এই প্রবাদটা মনে করুন, পড়ে যাওয়াটা ব্যর্থতা নয়, উঠে না দাঁড়ানোটাই ব্যর্থতা। আর ভারতের কথা বলতে গেলে আমাদের দেশে একটা কথা আছে, গিরতে হ্যাঁ শেহে সওয়ার হি ময়দানে জঙ্গ মে, অর্থাৎ যোদ্ধারাই যুদ্ধের মাঠে পড়ে। যারা যুদ্ধে নামে না তারা কখনো পড়েও না, কিন্তু তারা কখনো জিতেও না। আপনি এই চ্যালেঞ্জ শুরু করে ইতিমধ্যে সেই যোদ্ধা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার ভাবুন, এই 70,000 টাকা দিয়ে আপনি কি করবেন? একটা শানদার ল্যাপটপ কিনবেন, নিজের ছোট্ট স্বপ্নের ব্যবসা শুরু করবেন, পরিবারকে একটা অসাধারণ ট্রিপ উপহার দেবেন, নাকি এই টাকাটাকে আরও বড় করার জন্য ইনভেস্ট করবেন? যাই করুন, মনে রাখবেন এই 70,000 টাকা শুধু একটা সংখ্যা নয়, এটা আপনার সেই প্রমাণ যে আপনি পারেন। আপনি ইচ্ছা করলে নিজের জীবন বদলাতে পারেন। আর যে মানুষ 50 টাকা থেকে 70,000 টাকা বানাতে পারে, সেই মানুষ একদিন 70,000 টাকাকে 7 কোটি টাকায়ও পরিণত করতে পারে। পার্থক্য শুধু কয়েকটা শূন্যের, মানসিকতা একই থাকে। জাপানের সেই বৃদ্ধ মহিলার কথা মনে আছে, যার কথা এই ভিডিওর শুরুতে বলেছিলাম? তিনি প্রতিদিন সকালে সেই নোটবুক খোলেন, 1 কাপ গ্রিন টি নিয়ে বসেন আর শান্তিতে তার দিনের হিসাব লেখেন। সেই শান্তি, সেই তৃপ্তি, সেই নিশ্চিন্ততা, এটাই হলো সত্যিকারের ওয়েলথ। টাকা সেই ওয়েলথের একটা অংশ মাত্র। আপনিও সেই শান্তি পেতে পারেন আজ থেকেই, মাত্র 50 টাকা দিয়ে। বন্ধুরা, এবার আমি আপনাদের দিচ্ছি 5টা গুরুত্বপূর্ণ কথা, 2টো ভারতের নিজস্ব অভিজ্ঞতা থেকে আর 3টে সরাসরি জাপানের শতবর্ষিক জ্ঞান থেকে। এই 5টা কথা আপনার এই পুরো যাত্রাটাকে অনেক সহজ এবং আনন্দময় করে তুলবে। প্রথম কথা, দ্য 24 আওয়ার রুল। যখনই আপনার মনে হবে কিছু একটা কিনতে হবে, সেটা কার্টে রাখুন, কিন্তু বাই করবেন না। 24 ঘন্টা অপেক্ষা করুন। সাইকোলজি বলছে যে 80% ক্ষেত্রে পরের দিন সেই জিনিসটার প্রতি আগ্রহ অনেকটাই কমে যায়, কারণ সেই কেনার ইচ্ছাটা আসলে একটা মুহূর্তের আবেগ ছিল, প্রয়োজন ছিল না। আর সেই বাঁচানো টাকাটা সঙ্গে সঙ্গে আপনার চ্যালেঞ্জের জারে রেখে দিন। এই একটা নিয়ম মেনে চললে আপনি প্রতি মাসে অতিরিক্ত 500 থেকে 1000 টাকা বাঁচাতে পারবেন। দ্বিতীয় কথা, চিল্লারের শক্তি। প্রতিদিন সন্ধেবেলা আপনার পকেটের সব খুচরো পয়সা একটা আলাদা বোতলে রাখুন। হাসবেন না, এই ছোট্ট কাজটা বছর শেষে 4000 থেকে 5000 টাকা হয়ে যায়, যেটা দিয়ে আপনার পুজোর বা ঈদের কেনাকাটা অনায়াসে হয়ে যাবে। ভারতের গ্রামের মানুষ এই কাজ যুগ যুগ ধরে করে আসছেন। আমরা শহরে এসে এই সহজ জ্ঞানটা ভুলে গেছি। তৃতীয় কথা, কাকেবো জার্নাল। এটা সরাসরি জাপান থেকে আনা। প্রতি সপ্তাহের শুরুতে একটা নোটবুকে লিখুন, এই সপ্তাহে আমার হাতে কত টাকা আছে, এই সপ্তাহে আমি কত টাকা জমাতে চাই, এই সপ্তাহে আমার অপ্রয়োজনীয় খরচ কোথায় হতে পারে, আর সপ্তাহ শেষে লিখুন, আমি কি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি। এই 4টে প্রশ্নের উত্তর লেখার অভ্যাস আপনার টাকা সম্পর্কে সচেতনতা এতটাই বাড়িয়ে দেবে যে অপ্রয়োজনীয় খরচ নিজে থেকেই কমে আসবে। গবেষণা বলছে যে যারা তাদের খরচ লিখে রাখেন, তারা গড়ে 25% কম খরচ করেন। চতুর্থ কথা, কাইজেন সেভিং। এটাও জাপানের। প্রতি মাসে আপনার একটা ছোট্ট অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন, শুধু একটা।
এই মাসে হয়তো বাইরে চা খাওয়া কমালেন, পরের মাসে হয়তো একটা স্ট্রিমিং সাবস্ক্রিপশন বন্ধ করলেন, তারপরের মাসে হয়তো বাইরে খাওয়া একদিন কমালেন। প্রতি মাসে মাত্র একটা পরিবর্তন। এতে আপনার জীবনে কোনো বড় কষ্ট হবে না, কিন্তু বছর শেষে এই ছোট ছোট পরিবর্তনগুলো মিলিয়ে আপনি অতিরিক্ত 10,000 থেকে 15,000 টাকা বাঁচিয়ে ফেলবেন। পঞ্চম কথা, নিজেকে ফাইন করুন। যদি কোনো সপ্তাহে টাকা জমানো না হয়, তাহলে পরের সপ্তাহে ডাবল টাকা জমান, আর সাথে 50 টাকা এক্সট্রা লেট ফি। এই নিয়মটা নিজের সাথে একটা চুক্তির মতো, আর নিজের সাথে করা চুক্তি ভাঙতে মনে একটা অস্বস্তি হয়। সেই অস্বস্তি আপনাকে প্রতি সপ্তাহে সময় মতো টাকা জমাতে অনুপ্রাণিত করবে। মনোবিজ্ঞান বলে যে মানুষ লাভের আনন্দের চেয়ে ক্ষতির ভয়ে বেশি সক্রিয় হয়। এই নিয়মটা সেই মনোবিজ্ঞানকেই কাজে লাগায়। এই 5টা কথা মেনে চললে আপনার 70,000 টাকার লক্ষ্য শুধু পূরণ হবে না, আপনি হয়তো তার চেয়েও বেশি জমিয়ে ফেলবেন। কারণ এই কথাগুলো শুধু টাকা বাঁচানোর উপায় নয়, এগুলো আপনার জীবনযাপনের একটা নতুন দর্শন, একটা নতুন অভ্যেস, যে অভ্যেস একবার তৈরি হলে সারা জীবন আপনার সাথে থাকবে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনি 1 বছর কষ্ট করে 70,000 টাকা জমালেন। এবার কি করবেন? বেশিরভাগ মানুষ এই টাকাটা আলমারিতে রেখে দেন বা ঘরের কোনো কোণে লুকিয়ে রাখেন আর ভাবেন যে আমার সঞ্চয় হয়ে গেছে। কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করেন, কারণ ঘরে রাখা টাকা আসলে প্রতিদিন একটু একটু করে মরে যায়। এই মৃত্যুর নাম হলো ইনফ্লেশন, মানে মূল্যস্ফীতি। একটু সহজ করে বলি, আজকে 70,000 টাকায় আপনি যা কিনতে পারছেন, 5 বছর পরে সেই একই জিনিস কিনতে হয়তো 90,000 টাকা লাগবে। মানে আপনার টাকা ঘরে বসে বসে শুকিয়ে যাচ্ছে। ভারতে গড় ইনফ্লেশন রেট প্রতি বছর 5 থেকে 6%, অর্থাৎ আপনার 70,000 টাকার আসল মূল্য প্রতি বছর কমছে। এটা কেউ আপনাকে বলে না, কিন্তু এটাই সত্যি। জাপানিরা এই সমস্যার সমাধান জানেন। জাপানে একটা কথা আছে, ওকানেওয়া হাতারাকুবেকি, মানে টাকাকে কাজ করতে দাও। টাকা যদি ঘরে বসে থাকে তাহলে সে অলস, আর অলস টাকা কখনো বাড়ে না। টাকাকে বাইরে পাঠাও, তাকে কাজ করতে দাও, তাহলে সে আরও টাকা নিয়ে ফিরে আসবে। এই কাজটার নাম হলো ইনভেস্টমেন্ট। এবার আসি সবচেয়ে চমকপ্রদ হিসাবে। ধরুন আপনি এই 70,000 টাকা একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, আর প্রতি মাসে মাত্র 500 টাকা করে এসআইপি শুরু করলেন। ভারতীয় স্টক মার্কেটে গত 30 বছরের গড় রিটার্ন হল বার্ষিক 12%। এই হিসেবে যদি আপনি 20 বছর ধরে এই বিনিয়োগ চালিয়ে যান, তাহলে কি হবে জানেন? আপনার সেই 70,000 টাকা আর মাসিক 500 টাকার এসআইপি মিলিয়ে 20 বছর পরে হয়ে যাবে প্রায় 1 কোটি টাকা। হ্যাঁ, 1 কোটি টাকা। শুধুমাত্র 50 টাকা থেকে শুরু করা সেই ছোট্ট যাত্রা একদিন 1 কোটি টাকায় পৌঁছে যেতে পারে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। অ্যালবার্ট আইনস্টাইন একে বলেছিলেন দুনিয়ার অষ্টম আশ্চর্য, আর ওয়ারেন বাফেট বলেছেন যে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল অল্প বয়সে ইনভেস্ট শুরু করা। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, ইনভেস্টমেন্ট সব সময় সঠিক জায়গায় করতে হয়। মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড বা ফিক্সড ডিপোজিট কোথায় আপনার টাকা রাখবেন সেটা নির্ভর করে আপনার লক্ষ্যের ওপর, আপনার সময়ের ওপর, আর আপনার রিস্ক নেওয়ার ক্ষমতার ওপর। তাই ইনভেস্টমেন্ট শুরু করার আগে একটু পড়াশোনা করুন, প্রয়োজনে একজন রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন। কিন্তু সবার আগে একটা কাজ করুন, সেই 70,000 টাকাকে ঘরে বসিয়ে রাখবেন না, তাকে কাজে লাগান। কারণ আপনি 1 বছর কষ্ট করে এই টাকা জমিয়েছেন, এই টাকার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হলো আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করা, আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। বন্ধুরা, মনে রাখবেন, 50 টাকা থেকে 70,000 টাকা আর 70,000 টাকা থেকে 1 কোটি টাকা, এই পুরো যাত্রাটা শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে। আজকের সেই একটা সিদ্ধান্ত থেকে। আর সেই সিদ্ধান্তটা নেওয়ার সময় এখনই। বন্ধুরা, এবার আসি এই ভিডিওর শেষ কথায়। কিন্তু শেষ করার আগে একটা কাজ করুন। এখনই আপনার পকেট থেকে সেই 50 টাকার নোটটা বের করুন, হাতে নিন, সেটার দিকে তাকান। কারণ এই মুহূর্তে আপনার হাতে যে নোটটা আছে সেটা শুধু একটা কাগজের টুকরো নয়, এটা একটা সম্ভাবনা, এটা একটা শুরু, এটা আপনার নতুন জীবনের প্রথম পদক্ষেপ। আজ এই ভিডিও দেখার পর 2 ধরনের মানুষ আছেন। প্রথম ধরনের মানুষ বলবেন, বাহ, দারুণ তো, আর তারপর এই ভিডিও বন্ধ করে আবার সেই পুরনো জীবনে ফিরে যাবেন। আগামীকাল সকালে উঠে একই প্রশ্ন করবেন, এই মাসে টাকা কোথায় গেল? দ্বিতীয় ধরনের মানুষ এখনই উঠবেন, একটা নোটবুক নেবেন, সেই 52টা বাক্স আঁকবেন, আর সেই 50 টাকার নোটটা একটা আলাদা জারে রাখবেন, আর সেই মুহূর্ত থেকে তাদের জীবন বদলাতে শুরু করবে। আপনি কোন ধরনের মানুষ সেটা আমি জানি না, কিন্তু আপনি জানেন। জাপানে একটা কথা আছে, ইচিগো ইচিয়ে, মানে এই মুহূর্তটা জীবনে আর কখনো আসবে না। প্রতিটা মুহূর্ত অনন্য,
প্রতিটা সুযোগ একবারই আসে। আজকের এই মুহূর্তটা আপনার জীবন বদলাবার একটা সুযোগ। এই সুযোগটা কাজে লাগান। আর ভারতের কথা বলতে গেলে আমাদের দেশে একটা কথা আছে, কাল করে সো আজ করে সো আব। যে কাজ আজ শুরু করবেন না সেটা কাল কখনো শুরু হবে না, কারণ কাল আসতে আসতে আরও একটা অজুহাত তৈরি হয়ে যাবে, আরও একটা কারণ বের হয়ে আসবে। তাই এখনই সিদ্ধান্ত নিন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি 52 উইক সেভিং চার্টের একটা লিঙ্ক দিয়েছি। এখনই সেটা ডাউনলোড করুন, প্রিন্ট করুন, আপনার ঘরের দেওয়ালে লাগিয়ে দিন, যেখানে প্রতিদিন আপনার চোখ পড়বে। কারণ যেটা আপনি প্রতিদিন দেখেন সেটা আপনি ভুলতে পারেন না। আর যদি প্রিন্টার না থাকে তাহলে একটা সাদা কাগজে নিজেই এঁকে নিন 52টা বাক্স, প্রতিটা বাক্সে একটা করে সংখ্যা, 50 থেকে 2600 পর্যন্ত। ব্যাস, আপনার চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। মনে রাখবেন, ডে 1 আর 1 ডে এই দুটো কথার মধ্যে একটাই পার্থক্য। যারা বলেন 1 ডে মানে একদিন শুরু করব, তারা কখনো শুরু করেন না। আর যারা বলেন ডে 1 মানে আজই শুরু হলো, তারাই একদিন সফল হন। আজকের এই দিনটা আপনার ডে 1 হোক। সেই 50 টাকার নোটটা জারে রাখুন আর কমেন্টে জোরে লিখুন, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কারণ যে কথা আপনি লিখে ফেলেন সেটা পালন করার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা সাইকোলজি, এটা বিজ্ঞান। আর এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, কারণ আপনার একটা লাইক এই তথ্যটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। হয়তো আপনার সেই একটা লাইকটাই কারো জীবন বদলে দেবে। বন্ধুরা, আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়। 70,000 টাকা জমানোর পর সেই টাকাকে কিভাবে 1 কোটি টাকায় পরিণত করবেন, সেই গল্প নিয়ে আমি আসছি পরের ভিডিওতে। মাত্র 500 টাকার এসআইপি কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে, কম্পাউন্ডিং আসলে কিভাবে কাজ করে, আর ব্যাংক আপনার কাছ থেকে কি লুকিয়ে রাখে, এই সব রহস্য খুলে দেব পরের ভিডিওতে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপুন, যাতে পরের ভিডিও আসা মাত্র আপনি সবার আগে জানতে পারেন। আর মনে রাখবেন, 50 টাকার সেই ছোট্ট যাত্রা একদিন 1 কোটি টাকায় পৌঁছাবে। শুধু আজ শুরু করতে হবে, শুধু আজ। আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্বপ্ন দেখতে থাকুন।